প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নোয়াখালী সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি আবার তোমাদের সামনে এসেছি। আমি আজকে রসায়ন অনার্স প্রথম বর্ষের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব সন্ধিবিন্দুতে ভ্যান ডার ওয়ালস সমীকরণের প্রয়োগ নিয়ে। ইতিপূর্বে আমরা আমাদের ক্লাসে আদর্শ গ্যাস সমীকরণের বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস কর্তৃক সংশোধিত যে সমীকরণ, সে সমীকরণটি কিভাবে নির্ণয় করে সেটা আমরা জেনেছি। এখন আমরা সেই সমীকরণটির প্রয়োগ সম্পর্কে জানব। এর পূর্বে আমরা কিছু সংজ্ঞা জেনে নেব, যেগুলো আমাদের বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা কিংবা কোনো সমীকরণ নির্ধারণে প্রয়োজন হয়ে পড়ে। আমরা কথা না বাড়িয়ে সেই পাঠ কার্যক্রমে চলে যাই। আমরা আলোচনা করব ঘর মুক্ত পথ নিয়ে। ঘর মুক্ত পথ নিয়ে একটি গ্যাস অণুর পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে গড় মুক্ত পথ বলে এবং একে এল দ্বারা প্রকাশ করা হয়। ক্লসিয়াস কর্তৃক নির্ণীত এল এর মানটি হচ্ছে L = 1/√2 সিগমা স্কয়ার n, যেখানে n হচ্ছে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা, অর্থাৎ যে পাত্রে গ্যাস আছে তার প্রতি আয়তনে অণুর সংখ্যা, আর সিগমা হচ্ছে সংঘর্ষ ব্যাস। তাহলে আমরা এখন আমাদেরকে নতুন একটি টপিক জানতে হবে, সংঘর্ষ ব্যাস। তাহলে সেই সংঘর্ষ নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আমরা প্রথমে আসতে পারি কয়েকটি ব্যাস সম্পর্কে, যেমন গ্যাসের আণবিক ব্যাস। আণবিক ব্যাস দুইটি গ্যাস অণু বা পরমাণুর কেন্দ্র মধ্যবর্তী দূরত্বকে আণবিক ব্যাস বলে। যদি দুটি গ্যাস অণু অথবা পরমাণু হয়, তাহলে আমরা দুটি গ্যাস অণু বিবেচনা করি, একটি হচ্ছে এ আরেকটি হচ্ছে বি। তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, প্রথমটির কেন্দ্র যদি এটি হয় এ, দ্বিতীয়টির কেন্দ্র যদি এখানে হয় এ, তাহলে আমার এখানে হচ্ছে r1 r2। তাদের কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব d হচ্ছে r1 + r2। এখন ওই অণুটি, একটি অণু যদি দুটি গ্যাস পরমাণু দ্বারা গঠিত হয়, তাহলে তাদের কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কেমন হবে আমরা একটু দেখি। এই চিত্র আঁকাকিতে আমি বরাবরের মতো তোমাদের সাহায্য প্রার্থী। তাহলে r1 যেহেতু দুটি একই পরমাণু, তাহলে পরমাণু দুটি অণুটির দুটি একই ধরনের পরমাণু দ্বারা গঠিত, তাই তাদের নিজস্ব ব্যাসার্ধ, পরমাণু ব্যাসার্ধ সমান। তাহলে এটি হবে এ। তাহলে আমরা এখানে লিখতে পারি আণবিক ব্যাস = r1 + r2, r1 + r1 = 2r1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো আণবিক ব্যাস কাকে বলে। দুটি গ্যাস অণু বা পরমাণুর কেন্দ্র মধ্যবর্তী দূরত্বকে আণবিক ব্যাস বলে। তারপর আমরা
আণবিক সংঘর্ষ নিয়ে পড়বা, আণবিক সংঘর্ষ। দুটি গ্যাস অণু যখন, ইতিপূর্বে একটু কথা বলি, গ্যাস অণুগুলো ইতস্তত ছোটাছুটি করে, অর্থাৎ এদিক সেদিক মনের ইচ্ছা মতো ছোটাছুটি করে, তাদের আনন্দ আমাদের শিশুকালের আনন্দের মতো। তাহলে ইতস্তত ছোটাছুটি করার সময় তারা সংঘর্ষে লিপ্ত হয়। আমরা শিখেছি এই সংঘর্ষ স্থিতিস্থাপক। কিন্তু দুটি গ্যাস অণু যখন পরস্পরের সংঘর্ষে ইতস্তত ছোটাছুটি কালে যখন সংঘর্ষে লিপ্ত হবে, তখন তারা একটি নির্দিষ্ট ন্যূনতম দূরত্ব পর্যন্ত অবস্থান করবে। এরপর তাদের মাঝে বিকর্ষণ শুরু হবে, আর তাদের মাঝে এই বিকর্ষণের পরে তারা বিপরীত দিকে ধাবিত হবে। এই ন্যূনতম দূরত্বে অবস্থান করাটাকে আমরা বলবো আণবিক সংঘর্ষ। তাহলে আণবিক সংঘর্ষকালে দুটি গ্যাস অণু কখনো পরস্পরকে স্পর্শ করবে না, তারা একটি ন্যূনতম দূরত্ব পর্যন্ত আসবে। ন্যূনতম দূরত্ব পর্যন্ত আসার পরে তারা আবার বিকর্ষণ, তাদের মধ্যে বিকর্ষণ বলের উদ্ভব হবে এবং আকর্ষণ বলের তুলনায় বিকর্ষণ বলের পরিমাণ বাড়বে। এই কারণে তারা পরস্পর থেকে বিপরীত দিকে ছুটে যাবে। এই ন্যূনতম দূরত্বের যে অবস্থান, এটাকে আমরা বলবো আণবিক সংঘর্ষ। অর্থাৎ ইতস্তত ছুটাছুটি কালে দুটি গ্যাস অণু যখন পরস্পরের নিকটবর্তী হয়, একটি পর্যায়ে তাদের মধ্যে বিকর্ষণ বলের উদ্ভব ঘটে এবং ওই বিকর্ষণ বলের কারণে তারা পরস্পর থেকে বিপরীত দিকে ধাবিত হয়, পরস্পর বিপরীত দিকে ধাবিত হয়। এই অবস্থাকে আণবিক সংঘর্ষ বলে। এই অবস্থাকে আণবিক সংঘর্ষ বলে। তাহলে আমরা এখন আণবিক সংঘর্ষ কি বুঝতে পেরেছি, যে যখন তারা আণবিক গ্যাস অণুসমূহের যে সংঘর্ষ, সে সংঘর্ষ পরস্পরকে স্পর্শ করবে না। অর্থাৎ যখন তারা পরস্পরের নিকটবর্তী হবে, তখন একটা আকর্ষণের কারণে বা ছোটাছুটির কারণে যখন পরস্পরের নিকটবর্তী হবে, তখন তারা একটি ন্যূনতম দূরত্ব পর্যন্ত অবস্থা আসবে। আসার পরে তাদের মধ্যে বিকর্ষণ বলের উদ্ভব হবে। আর তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা উদ্ভব হবে, সে বিকর্ষণ বলের ন্যূনতম দূরত্বে বিকর্ষণ বলের দরুন তারা পরস্পর থেকে বিপরীত দিকে চলে যেতে চেষ্টা করবে বা ধাবিত হবে। এই ন্যূনতম দূরত্বে অবস্থান করাকেই আমরা বলবো আণবিক সংঘর্ষ। 3 নম্বরে আমরা বলবো আণবিক ব্যাস। আণবিক ব্যাস, সরি, 3 নম্বরে আমরা বলবো সংঘর্ষ ব্যাস। সংঘর্ষ ব্যাস। সংঘর্ষ ব্যাস। তাহলে দুটি গ্যাস অণুর মধ্যে আণবিক সংঘর্ষকালে তাদের কেন্দ্র মধ্যবর্তী দূরত্বকে সংঘর্ষ ব্যাস বলে। সংঘর্ষ ব্যাস বলে। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এবং
সংঘর্ষ ব্যাস সর্বদা আণবিক ব্যাসের থেকে বড় হয়। সংঘর্ষ ব্যাস সর্বদা আণবিক ব্যাস থেকে বড় হয়। বড় হয় অর্থাৎ সিগমা অলওয়েজ গ্রেটার দ্যান ডি। সিগমা অলওয়েজ গ্রেটার দ্যান ডি। আমরা কেন তোমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে কেন তোমরা সহজ উত্তর দিতে পারবা। দুটো সংজ্ঞা লিখবা, সংজ্ঞা লিখে লিখবা যে তোমার এই যে আণবিক ব্যাস আমরা বললাম ডি, এই আণবিক ব্যাসটা একটি থিওরিটিক্যাল কথাবার্তা। এখানে প্রকৃতপক্ষে কিন্তু বাস্তবপক্ষে দুটি গ্যাস অণু কখনো পরস্পরকে স্পর্শ করবে না, কারণ যখন তারা পরস্পরকে স্পর্শ করতে আসবে স্বাভাবিক অবস্থায় তখন তাদের মধ্যে বিকর্ষণ বল উদ্ভব হবে। বিকর্ষণ বলের উদ্ভব হবে, ফলে তারা একটি ন্যূনতম দূরত্ব পর্যন্ত অবস্থান করে তারপর বিপরীত দিকে ধাবিত হবে। ফলে আমরা লিখতে পারি যে এই দুটি গ্যাস অণু, একটি এ আর একটি বি, তাদের মধ্যে যখন আণবিক যখন তাদের সংঘর্ষ ব্যাসের ক্ষেত্রে বিবেচনা করব, তখন এই গ্যাস অণু আর এই গ্যাস অণুর মধ্যবর্তী যে দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা সিগমা বলবো। এটাকে আমরা সিগমা বলবো। সিগমা বললে এই পর্যন্ত আমরা একটি এই পুরো দূরত্ব। তাহলে আমরা দেখলাম যখন আমরা, তোমরা চিত্র থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ, তাহলে আবার যখন আমরা তাদের আণবিক ব্যাস বিবেচনা করব, এই দুটি গ্যাস অণুর আণবিক ব্যাস বিবেচনা করব, তখন দেখো তো কেমন হয়। তারা পরস্পরকে স্পর্শ করছে, তখন তাদের কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব এই, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এ, মাঝখানে কোনো ফাঁকা স্থান নেই। ফলশ্রুতিতে সরাসরি এটা যদি হয় আমার r1, এটা r2 হয়, তাহলে আমি লিখতে পারি t = r1 + r2। তোমরা চিত্র থেকে স্পষ্ট বুঝতে পেরেছো। ঠিক একই ভাবে তোমরা নিজের ভাষায় শৈল্পিক পদ্ধতিতে শৈল্পিকভাবে এটা ব্যাখ্যা করবে, খুবই সহজ জিনিস। এখন আমরা আরেকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সংঘর্ষ সংখ্যা। আজকে আমাদের সমস্ত পাঠই চলছে সংঘর্ষের উপর, তাই না? তাহলে আমরা বাস্তব জীবনে সংঘর্ষ প্রবণ হব না। আমরা গ্যাসের ক্ষেত্রে যেটা আলোচনা করছি, গ্যাসের প্রতি একক আয়তনে, গ্যাসের প্রতি একক আয়তনে বিদ্যমান অণুসমূহ প্রতি সেকেন্ডে যত সংখ্যক বা যতটি সংঘর্ষে লিপ্ত হয়, বা সংঘর্ষ ঘটায়, তাকে ওই গ্যাসের সংঘর্ষ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলে। একে z দিয়ে প্রকাশ করা হয় এবং হিসাবকৃত মান থেকে z এর মান আসে পাই c/σ² n²/√2, যেখানে সিগমা সংঘর্ষ ব্যাস, n প্রতি একক আয়তনে অণুর সংখ্যা, c তোমরা জানো গ্যাসের গড় গতি বেগ। তাহলে এই মানটি তোমাদেরকে একটু মুখস্থ করে রাখতে হবে। কখনো অন্য কোনো সমীকরণ অথবা গাণিতিক হিসাব থেকে সেটি ব্যবহৃত হবে। তাহলে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় সংজ্ঞা শিখলাম। এখন আমরা আমাদের মূল টপিকস, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সন্ধি বিন্দুতে ব্যান্ডার্স-ওয়ালস সমীকরণের প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের ব্যান্ডার্স-ওয়ালস সমীকরণ থেকে কি পাই? এক মোল গ্যাসের জন্য P + a/b² * b -
বি ইকুয়াল টু আর টি। তোমরা এই সমীকরণটি কিভাবে প্রতিপাদিত হয়েছে, এখানে প্রত্যেকটি প্রতীকের অর্থ কি সেটা জানো। এখন আমরা আমাদের কাজের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই সমীকরণটাকে যখন সমাধান করব, আমরা এই সমীকরণটিকে নিয়ে যখন কাজ করব, পিবি মাইনাস পিবি প্লাস এ বি স্কয়ার ইনটু বি ইনটু এ বি বি স্কয়ার ইকুয়াল হচ্ছে আর টি। এখন আমরা লিখতে পারি পি bs b কিউব মাইনাস পি বি বি স্কয়ার প্লাস আমরা এখানে সরাসরি আমরা লিখতে পারি, তোমরা যথেষ্ট বড় হয়েছে তোমরা আমরা সরাসরি লিখতে পারি। তাহলে আমাদের একটি লাইন অনেক একটি লাইন কম লিখতে হবে, a বাই b। আমরা এখানে যদি এটা লিখি তাহলে আমরা উভয় পক্ষে এখানে লিখতে পারি a b মাইনাস a b equal to rt b square, pb cube minus pb b square minus rt b square minus ab minus a plus ab sorry plus ab minus ab equal to 0। উভয় পক্ষকে আমরা যখন p দিয়ে ভাগ করব তখন আমার আসবে b কিউব মাইনাস b b স্কয়ার মাইনাস rt বাই p b স্কয়ার প্লাস a b b মাইনাস a b b সরি p p ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করলাম, এখানে b স্কয়ার দ্বারা গুণ করলাম, এখানে আমরা কি করলাম, এখানে আমরা p দিয়ে ভাগ করলাম, p দ্বারা ভাগ করে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে পাই b কিউব মাইনাস এখান থেকে আমরা পাই rt বাই p প্লাস b b স্কয়ার প্লাস abp মাইনাস ab বাই p ইকুয়াল টু 0। আমরা এখন এমন একটি সমীকরণ পেলাম, দেখো তো একটু খেয়াল করে দেখো, এটি একটি ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ যার তিনটি মূল রয়েছে। তাহলে আমরা যদি কোনো ত্রিঘাত বিশিষ্ট সমীকরণে তিনটি মূল থাকলে কি গণনা করতে পারে, দুটি গণনা করতে পারে। একটি হচ্ছে তিনটি মূলেই বাস্তব আসবে, অথবা একটি মূল বাস্তব, অপর দুটি মূল অবাস্তব কাল্পনিক জটিল অনুবন্ধী আসবে। তাহলে এই সমীকরণে আমরা তিনটি মূল পেতে পারি। এই তিনটি মূলের মধ্যে তিনটি মূলই বাস্তব হতে পারে, অথবা একটি মূল বাস্তব, অপর দুটি মূল অবাস্তব কাল্পনিক অনুবন্ধী জটিল হবে। তাহলে আমরা যখন সন্ধি বিন্দুতে আসবো তাহলে এই কথাটি আমাদেরকে এখানে আমরা লিখতে হবে, বা এখান থেকে আমরা এই যে জিনিসটি বুঝি সেই জিনিসটি লিখতে হবে যে এই সমীকরণে তিনটি মূল পাওয়া যাবে। এটি ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণে তিনটি মূল পাওয়া যাবে, যে এই তিনটি মূলের মধ্যে তিনটি বাস্তব হতে পারে, অথবা যে কোনো একটি বাস্তব এবং অপর দুটি অবাস্তব কাল্পনিক অনুবন্ধী জটিল হতে পারে। এখন আমরা সন্ধি বিন্দুতে চলে যাব, সন্ধি বিন্দুতে। আমাদের বিষয়টাই টপিকটাই হচ্ছে সন্ধি বিন্দুতে ভ্যান-ডার-ওয়ালস সমীকরণের প্রয়োগ। তাহলে সন্ধি বিন্দুতে b ইকুয়াল টু হচ্ছে bc। এই সমীকরণটা হচ্ছে, এই সমীকরণে আমরা যে চলকটি আমরা পেয়েছি সেটা হচ্ছে b। তাহলে আমরা সন্ধি বিন্দুতে b ইকুয়াল টু আমরা পাবো bc, সেখান থেকে আমি পাবো b মাইনাস bc ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি b মাইনাস bc হোল কিউব ইকুয়াল টু 0 ইকুয়াল টু হচ্ছে b কিউব মাইনাস 3b স্কয়ার bc প্লাস 3b bc স্কয়ার মাইনাস bc কিউব ইকুয়াল টু 0। এখন আমরা সন্ধি বিন্দুতে
এই সমীকরণটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। সন্ধি বিন্দুতে আমার P = PC ও T = তাপমাত্রা T = TC বিবেচনা করে 2 নং হতে পায় B cube minus RTC by PC plus B square plus AB by PC minus AB by PC equal to 0। তাহলে আমরা এখন 3 এবং 4 নং সমীকরণের মধ্যে 3 এবং 4 নং সমীকরণ 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণের মধ্যে সহগ সমীকৃত করে পাই। তাহলে 3 নং ও 4 নং সমীকরণের মধ্যে সহগ সমীকৃত করে পাই। RTC by PC plus B equal to 3 BC। এই যে B স্কয়ার সহগ B স্কয়ার সহগ এখানে হচ্ছে 3 3BC, এখানে হচ্ছে মাইনাস, এই মাইনাস মাইনাস চলে যায় তোমরা জানো। তাহলে আমরা এটা ইকুয়াল টু পাই, তারপরে পাই এটাকে আমরা 5 নং দিতে পারি। তারপরে আমরা এখানে সহগ সমীকৃত করে পাই BC B এর সহগ সমীকৃত করে পাই B ইকুয়াল টু B আর হচ্ছে এখানে B। তাহলে 3BC অর্থাৎ A বাই PC ইকুয়াল টু হচ্ছে 3BC স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি 6 নং সমীকরণ। এবং এই সহগ এখানে B এর এখান থেকে পাই এবং এখান থেকে পাই BC cube equal to AB by PC। তাহলে আমরা এখন এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আমরা একটা জিনিস দেখতে পারি, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে আমি আরেকটি বিষয় ক্লারিফাই করে দিচ্ছি, তাহলে আমাদের পাঠটি অনুধাবন করতে আরেকটু সহজ হবে, যেটা আমার মাইন্ড থেকে স্কিপ হয়ে গিয়েছিল। আমি তোমাদেরকে বলি, এই সমীকরণ, এই ভ্যান্ডার্স সন্ধিবিন্দুতে ভ্যান্ডারস সমীকরণের প্রয়োগে পরীক্ষাপত্রে প্রশ্ন কিভাবে আসতে পারে? পরীক্ষাপত্রে প্রশ্ন আসতে পারে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ হতে প্রমাণ করো যে A equal to 3BC square into PC, B equal to BC by 3 এবং TC equal to 8A by 27 RB।
হ্যাঁ, তবে মনে রাখো অধিকাংশ সময় পরীক্ষার এই প্রশ্নটা এটাই আসে যে ব্যান্ডার্স-ওয়ালস সমীকরণ থেকে প্রমাণ করো যে Tc সন্ধি তাপমাত্রাতে ব্যান্ডার্স-ওয়ালস সমীকরণ থেকে প্রমাণ করো যে Tc হচ্ছে 8a/27 আর b। মাঝে মাঝে এইগুলো আসতে পারে, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটি। তাহলে আমাদের টার্গেট থাকবে যে আমরা এই a এর মান, v এর মান এবং Tc এর মান নির্ণয় করব এই 5, 6 এবং 7 নং সমীকরণ থেকে সমাধান করে বা ক্যালকুলেশন করে। তাহলে আমরা আমাদের গন্তব্যে সুনির্দিষ্ট করে এগুবো এবং চেষ্টা করব সহজ ভাষায় সেগুলো বোঝার জন্য। তাহলে আমরা 6 নং সমীকরণের দিকে তাকাই। 6 নং সমীকরণের দিকে তাকালে আমরা পাবো 6 নং হতে পাই a/pc = 3bc²। সেখান থেকে পাবো a = 3bc² pc। তাহলে দেখো আমরা a এর মান যদি আমাকে প্রমাণ করতে বলো যে প্রমাণ করো যে সন্ধি বিন্দুতে ব্যান্ডার্স-ওয়ালস সমীকরণ থেকে, অথবা সরাসরি বলতে পারো যে ব্যান্ডার্স-ওয়ালস সমীকরণ থেকে প্রমাণ করো যে a = 3bc² pc। তাহলে যেহেতু b এবং সাবস্ক্রিপশন c এবং c রয়েছে, তাহলে আমরা সহজে বুঝবো যে এটা সন্ধি তাপমাত্রার ক্ষেত্রে বা সন্ধি অবস্থান, সন্ধি বিন্দুতে বিবেচনা করে এই সমাধানটি বের করতে হবে। তাহলে আমরা এখানে সরাসরি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের একটি সমীকরণ বের হয়ে গেল। তাহলে আমরা এটাকে দিতে পারি 8 নং সমীকরণ। এরপর আমরা 7 নং সমীকরণের দিকে তাকালে কি পাই? 7 নং সমীকরণ দিকে তাকালে আমরা পাই 7 নং হতে কি পাই? 7 নং হতে পাই bc³ = ab/pc সাবস্ক্রিপশন c। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি সরি স্যার, আমি তোমাদের কাছে একটু দুঃখিত, এখানে আমার হবে অনুপাত b। তাহলে আমি এখান থেকে আমি কি পাই? এখান থেকে যদি আমি pc এর মানটি বসিয়ে দিই, অথবা a এর মানটি বসিয়ে দিই, তাহলে আমরা পাবো a এর মানটি বসিয়ে দিলে আমরা পাবো bc³ = pc আর হচ্ছে 3bc² pc। জাস্ট আমি 8 নং সমীকরণ থেকে a এর মানটা এখানে বসালাম, বসিয়ে আমি এখানে লিখব * b 8 নং হতে। তাহলে আমি এখানে কাটাকাটি গিয়ে আমি পাবো bc² bc³। তাহলে আমার থাকবে bc = pc চলে যাবে, তাহলে আমার থাকবে 3b। এখন আমি এখান থেকে পাবো b = bc/3। হ্যাঁ স্টুডেন্টরা, তোমরা বুঝতে পেরেছো, আমরা সরাসরি পেয়ে গেলাম b = bc/3 সমীকরণ থেকে। তাহলে আমরা দেখো আমরা 7 নং সমীকরণ থেকে পেয়েছি এই মানটি। সেখানে আমরা যে 8 নং সমীকরণে a এর মান পেলাম, সেই a এর মানটা এখানে বসিয়ে আমরা সরাসরি পেয়ে গেলাম ব্যান্ডার্স-ওয়ালস এর আরেকটি ধ্রুবক b এর মান bc/3। এখন আমরা আমাদের মূল কাজটি করব যে এই সমীকরণ থেকে আমরা প্রমাণ বের করব Tc = 8/27 আর b। তাহলে আমরা চলে যাই আমরা এখানে পেয়েছি 3bc = 5 নং হতে 3bc = rtc/pc
বি প্লাস বি। আমরা আমরা জেনেছি বিসি ইকাল টু, আমরা জেনেছি বি ইকাল টু পাই বি ইকাল টু বিসি বাই 3। সেখান থেকে আমরা বিসি ইকাল টু পাই 3b। তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি এর জায়গায় লিখতে পারি 3b ইকাল টু, আমরা এখানে যেহেতু আমার এখানে পি জাতীয় কোনো পিসি জাতীয় কোনো পদ নাই, তাহলে আমার এই পিসি এর মানটা আমাকে দূর করতে হবে বা এটাকে আমাকে প্রতিস্থাপিত করতে হবে। এখন পিসি এর মান প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে পাই a ইকাল টু আবার a ইকাল টু 3bc স্কয়ার pc। তাহলে আমরা এখান থেকে পাই pc ইকাল টু a বাই 3bc স্কয়ার। একটু খেয়াল করে দেখুন bc ইকাল টু কি 3b, তাহলে এখানে আমরা লিখতে পারি a 3 ইনটু 3b স্কয়ার। যেহেতু আমার bc ইকাল টু 3b, bc ইকাল টু 3b, জাস্ট আমি bc এর জায়গায় লিখলাম 3b হোল স্কয়ার। এখান থেকে আমি পাবো 9b স্কয়ার, এর উপরে পাবো a। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো 9b স্কয়ার আর tc প্লাস b ইকাল টু 3 ইনটু 3b। এখান থেকে আমরা পাবো সরি আমি এখানে কাজ করছিলাম, আমি একটু আর টিসি এর মান পাবো আমি a 9b স্কয়ার প্লাস b। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো 9b মাইনাস b ইকুয়াল টু 27b স্কয়ার, 27b স্কয়ার। তাহলে আমি এখান থেকে পাবো 27b স্কয়ার ইনটু 27b স্কয়ার আর টিসি বাই a। আপনি দেখেন একটু ক্যালকুলেশন করে আমি বিটাকে এদিকে পক্ষান্তর করলাম, করার পরে এখানে আমি বিপরীত অনুপাতের কাজ করলাম, কাজ করার পরে আমি এখানে পেলাম 8b ইকুয়াল টু 27b স্কয়ার আর টিসি a। তাহলে আমি এখান থেকে পাবো কি, এখান থেকে আমি এই b স্কয়ার b চলে গেলে আমি পাবো a, আর এখানে 8 ইকুয়াল টু পাবো a 27b আর টিসি। সেখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাবো টিসি ইকুয়াল টু 8a বাই 27 আর b। তাহলে আমাদের মূল উদ্দেশ্য টিসি ইকুয়াল টু 8a বাই 27 আর b আমাদের বের হয়ে গেল। তাহলে যদি আমাদের পরীক্ষা আসে যে ব্যান্ডার্স সমীকরণ থেকে প্রমাণ করুন যে টিসি ইকুয়াল টু 8a বাই 27 আর b, তাহলে আমরা আশা করি আমাদের এইভাবে যখন কয়েকবার প্র্যাকটিস করব সহজে আমরা এই মানগুলো এই সমীকরণটি সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি এই সমীকরণটিকে সহজ করে তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা আশা করি সহজে এটি সমাধান করতে পারবে এবং আমাদের চেষ্টা, আমাদের ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। তোমরা পড়াশোনার সাথে থাকো, ভালো থাকো, শারীরিক মানসিক সুস্থতার জন্য আদর্শ নিয়মগুলো অনুসরণ করো। তোমাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।